আমার সংস্কৃত সারথী চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের ক্লাস 12 এর সংস্কৃত বিষয়ের ব্যাকরণের সম্পূর্ণ 100% কমন সাজেশন নিয়ে আলোচনা করব। তো এর আগে আমি তোমাদের প্রথম পর্বের ভিডিওতে এক কথায় প্রকাশ, প্রত্যয় এবং শব্দযুগল অর্থপার্থক্যের ভিডিও করেছিলাম, সেটা সাজেশন দিয়েছিলাম। আজকে আমি তোমাদের সংস্কৃত বিষয়ের ব্যাকরণের দ্বিতীয় পর্বের ভিডিওতে সমাস এবং কারকের সাজেশন নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তো তোমরা মোটামুটি আগের পর্বে দেখে নিয়েছো যে কোন কোনগুলো খুব গুরুত্বপূর্ণ। তাই এই পর্ব তোমরা দেখতে পারবে যে কারক আর সমাসে মাত্র অল্প কয়েকটা উদাহরণ পড়লেই হয়ে যাবে। তোমরা সমাস আর কারক নিয়ে সবচেয়ে বেশি চিন্তিত, সেটা সবাই জানে, কম বেশি আমিও জানি। সেই জন্য তোমাদের ব্যাকরণের সমাস আর কারকের খুব গুরুত্বপূর্ণ এবং অল্প কিছু উদাহরণ দিয়ে তোমাদের সাজেশন দিয়েছি। এবং তার মধ্যে দেখতে এখানে তোমরা প্রমাণ পেয়ে যাবে যে আগের বছরে দেখো তোমাদের সমাস তো করতে হয় দুটো, 2 মার্কস করে থাকে, 4 নম্বর থাকে। ঠিক আছে, তো তার মধ্যে দেখো আমি এই যে সাজেশনটা করেছিলাম তার মধ্যে দেখি তোমাদের পরীক্ষায় যে সমাসের 3টে উদাহরণ দেয়, 3টেই কিন্তু কমন চলেছিল। দেখো এই একটা, তারপর দেখো এই যে পেন্সিল দিয়ে দেখো এই একটা, এবং আরেকটা হচ্ছে এই যে কুম্ভকারের এইটা। ঠিক আছে, তো আমি দেখো প্রথমে তোমাদের সমাস নিয়ে আলোচনা করছি, কিছু কথা না বাড়িয়ে। প্রথমে যেই সমাসটা তোমাদের রয়েছে অব্যয়ভাব সমাস। তো অব্যয়ভাব সমাসের উদাহরণটা মানে উদাহরণ থাকবে, সেটা তোমাকে ব্যাস বাক্য করতে হবে। তো সমাসের ক্ষেত্রে সবসময় তোমরা মাথায় রাখবে যে তোমাকে যেই উদাহরণটা করতে দেবে সেটা তুমি ব্যাস বাক্যটা ভাঙবে, মানে এই সমান সমান দিটা লিখবে এবং ব্র্যাকেটে অবশ্যই কিন্তু সমাসের নামটা দেবে। তো এটার জন্য 1 নম্বর, এটার জন্য 1 নম্বর। ঠিক আছে, মানে তুমি যদি ধরো একটা ভুল হলো, একটা যদি ঠিক হয়, তাহলে তার জন্য তুমি 1 নম্বর পাবে। তারপর সাপোজ ব্যাস বাক্যটা তোমার ভুল হয়েছে কিন্তু সমাসের নামটা তোমার হয়তো ঠিক হয়েছে, তাও তুমি 1 নম্বর পাবে। আর দুটো ঠিক হলে তো 2 নম্বর পাবে। অবয়ব সমাসের থেকে ইম্পর্টেন্ট দেখো মাত্র অল্প কয়েকটা, আমি 7খানা 8খানা উদাহরণ দিচ্ছি অবয়ব সমাস থেকে। যে যথাশক্তি শক্তিম অনতিক্রম্য। ঠিক আছে, লিখে দিচ্ছি ব্র্যাকেট অবয়ব সমাস, তাহলে তোমরা বুঝে নেবে এটা অবয়ব সমাসের আন্ডারে করাচ্ছি। উপকৃষ্ণম কৃষ্ণস্য সমীপম, উপবনম বনস্য সমীপম, মানে এরকম টাইপের তোমরা তো করেছো অবশ্যই। প্রত্যহম অহনি অহনি, খুব ভাইটাল। প্রতিদিনম দিনম দিনম, এটা কিন্তু আগের বার চলে এসেছে, ওই জন্য আন্ডারলাইন করা। ঠিক আছে, দুর্ভিক্ষম এবছরের জন্য খুব ইম্পর্টেন্ট কিন্তু, হ্যাঁ, ভিক্ষায় অভাব। এই দুর্ভিক্ষমে অনেকেই ভুল করে দেয়, বিসর্গ দুটো দেয় না। এইটাই তোমরা খুব মেনটেন করবে, দুর্ভিক্ষম থাকলেই দুদিকেই বিসর্গ দেওয়া, ভিক্ষাতেও বিসর্গ দেওয়া, অভাবেও বিসর্গ দেওয়া। ঠিক আছে, তারপর উপনদী নদ্যাহ সমীপম, নদ্যাহা, এই যে এইটাতেও খেয়াল করবা। এখানে দেখো উপবনম ছিল, এখানে বনস্য সমীপম, যেহেতু বন শব্দরূপটা ফলম শব্দরূপের আন্ডার হয়, তাই ফলস্য, তাই বনস্য। ঠিক আছে, কিন্তু নদী শব্দরূপে তোমার এখানে হয় নদ্দা, ষষ্ঠীতে আলাদা হয় আর কি। ঠিক আছে, তো নদ্দাহা সমীপম। তারপর অনুগঙ্গম, গঙ্গা হ্যাঁ পশ্চাৎ, খেয়াল করবা বিসর্গ আছে কিন্তু, বারবার বলছি এই যে এই 3টে উদাহরণের ক্ষেত্রে একটু মেনটেন করবা তোমরা। ঠিক আছে, তারপর অনুগঙ্গম হচ্ছে গঙ্গা হ্যাঁ পশ্চাৎ, আর অনুগিরম হচ্ছে গিরে পশ্চাৎ। গিরে পশ্চাৎ, এটা খুব ভালো করে করবা। দেখো অব্যয়ভাব সমাসের এতগুলো উদাহরণ থেকে মাত্র আমি 7-8টা উদাহরণ দিয়েছি, এই কটা পড়লেই কিন্তু তুমি, যদি অব্যয়ভাব সমাস থেকে আসে তাহলে তোমার এখান থেকেই আসবে, বাইরে কিন্তু আসবে না। এবার চলে আসে আমরা বহুব্রী সমাসে। দেখো বহুব্রী সমাস তো জানো অনেক থাকে উদাহরণ, তার মধ্যে কত সামান্য কয়েকটা উদাহরণ আমি দিয়েছি। বিনা পানি, এই বছর কিন্তু বহুব্রী সমাজ থেকে উদাহরণ আসার সম্ভাবনা প্রবল। ঠিক আছে, এই জন্য মেনটেন করবে এটা, কারণ আগের বছর কিন্তু বহুব্রী সমাজ থেকে উদাহরণ কোনো দেয়নি, এই জন্য এটা খুব ভালো করে পড়বা। বিনা পানি, মানে জানো তোমরা বিনা পানি বলতে আমরা কাকে বুঝি, দেবী সরস্বতীকে। ঠিক আছে, বিনা পানৌ যশাসা, যশা সা, খেয়াল করবা, বিনা, বিনাতে মূর্ধন্য আকার আছে, দীর্ঘিকা। ঠিক আছে, পানৌ, যশাতে অবশ্যই বিসর্গ দেবা কিন্তু। ঠিক আছে, যশা সা, এটাই একমাত্র বহুব্রী সমাসের এমন একটা উদাহরণ যেটা ব্যতিক্রম উদাহরণ, মানে অন্যান্যগুলোতে যশ হয়, এটাতে হয় যশা, আর অন্যগুলো স হয়, এটা হয় সা, যেটি স্ত্রীলিঙ্গ। ঠিক আছে, তারপর চক্রপাণি, চক্রপাণি জানে মানে জানে, বুঝতেই পারছো, নারায়ণকে বোঝায় বা ভগবান শ্রীকৃষ্ণকে বোঝায়। চক্রং পানৌ যশ স। এবার দেখো তুমি এই দুটোর মধ্যে একটা পার্থক্য করো, এটা যেহেতু স্ত্রীলিঙ্গ বোঝায় তাই যশা সা, আর যেহেতু পুংলিঙ্গ বোঝায় তাই যশ স। হ্যাঁ, তারপর বলছে দিগু, দৌ গাবৌ যশ স, তাহলে তোমার এই ব্যাস বাক্যগুলো লিখে ব্র্যাকেটে সমাসের নামটা দিয়ে দেবে। তারপর হচ্ছে দ্বিত্রা, দৌ বা ত্রয় বা। তারপরটা বলছে দেখো কেশাকেশি, কেশেষু কেশেষু গৃহীত্বা যজ্জুদ্ধং প্রবৃত্তম। নদী মাতৃকা, নদী মাতা যশঃ চ। ঠিক আছে, যেমন এখানে বোঝাচ্ছে নদী বলতে নদী মাতা যশঃ, অর্থাৎ নদী যার মাতা, কার, যে ভীষ্মের মাতা ছিল দেবী গঙ্গা, সেটা। তারপর নীলকণ্ঠ অর্থাৎ শিবের কথা বলছে, নীলহা কণ্ঠে যশঃ স। সীতা জানি, সীতা যা যশঃ স। দেখো এই কটা মাত্র আমি দিয়েছি বহুব্রী সমাজ থেকে। আরেকটা আছে সপুত্র, সপুত্র সহ বর্তমান, এই কটা বহুব্রী সমাজ থেকে পড়লেই কিন্তু তোমার এনাফ। তবে কি আবার বলছি, বহুব্রী সমাজটা এবছর খুব ইম্পর্টেন্ট, এই কটা ভালো করে পড়লেই তুমি বহুব্রী সমাজ থেকে একটা উদাহরণ কম পাবে, এবং একটা পেলেই কিন্তু তোমার 2 নম্বর উঠে যাচ্ছে ওখান থেকে। ঠিক আছে, তারপর দ্বিগু সমাজ থেকে দেখো মাত্র 4টে আমি দিয়েছি উদাহরণ। ঠিক আছে, একটা বলছে ত্রিভুবনম ত্রয়ানাং ভুবনানাং সমাহার, খেয়াল করবা দ্বিগু সমাস মানেই কিন্তু লাস্টে সমাহার থাকবে, এটা কিন্তু মাথায় রাখবা তোমার। দ্বিগু সমাস থাকলে লাস্টে সমাহার থাকবে, আর সমাহারে বিসর্গ হবে, মানে দ্বিগু সমাস মানে সমাহার বোঝায়, অনেকগুলো জিনিসকে একত্রে মিলিত হয় যেটা হয় আর কি, মানে 3টি ভুবনের সমাহার, মানে স্বর্গ মর্ত্য পাতালের সমাহারকে বলা একসঙ্গে ত্রিভুবনম। তারপর পঞ্চতন্ত্রম পঞ্চনাং তন্ত্রানাং সমাহার। হুম
এখানে খেয়াল করবা ত্রয়ানাং বানানে কিন্তু যেহেতু তয়রাফলার একটা রয়ের টান রয়েছে তাই জন্য এখানে মূর্ধন্য হয়েছে, ঠিক আছে। ভুবনাং বানানে কোনো রয়ের টান নেই, এখানে কিন্তু সব দন্তের ন মূর্ধন্য ব্যাকরণের ক্ষেত্রে খুব মেনটেন করতে হয়। পঞ্চানাং পাত্রানাং পঞ্চানাং তন্ত্রানাং সমাস, দেখো পঞ্চানাঙে কোনো রয়ের টান নেই তাই জন্য এখানে দন্তন্বয় রয়েছে, যখন রয়ের টান থাকবে তখন কিন্তু সেটা মূর্ধন্য হয়। দেখো তন্ত্রানাং তন্ত্র একটা রয়ের টান আছে এই জন্য এখানে মূর্ধন্য আছে, ঠিক আছে। তেমন দেখো পঞ্চপাত্রম পঞ্চানাং, এখানে কিন্তু দন্তন্য পাত্রানাং, এই যে পাত্রা রয়ের একটা টান আছে এই জন্য এখানে মূর্ধন্য, ঠিক আছে। সমাহার, আর এটা হচ্ছে পঞ্চবটি পঞ্চানাং বটানাং সমাহার, ঠিক আছে। দ্বিগু সমাস থেকে মাত্র কিন্তু এই কটা উদাহরণ, আগের বছর কিন্তু দ্বিগু সমাস থেকে কোনো উদাহরণ দেয়নি, এই জন্য এটাও ভালো করে পড়বা এই বছর। তারপর দেখো সমাসের উদাহরণ, এইবার চলে যাচ্ছে আমরা দ্বন্দ্ব সমাস। দ্বন্দ্ব সমাস কিন্তু এই বছরের জন্য আরো বেশি ইম্পর্টেন্ট, বহুব্রী তারপরে দ্বন্দ্ব, ঠিক আছে, এটা আরো ভালো করে পড়বে। দ্বন্দ্ব সমাসে দেখো খুব ভাইটাল একটা উদাহরণ হচ্ছে পানি পাদম, পানি চ পাদৌ চ, তোমরা এটা জানো। পানি মানে কিন্তু অবশ্যই মাথায় রাখবে এটা মূর্ধন্য হবে, ঠিক আছে। পানি মানে হাত, মানে দুটো হাত এবং দুটো পায়ের সমান, যেটা যেটা আমরা বলি আর কি। তারপর এটা আরো বেশি ইম্পর্টেন্ট, এটা খুব ভালো করে তোমরা মুখস্থ করবা। দম্পতিহি জায়পতিহি জম্পতিহি, সবগুলো মানে স্বামী স্ত্রীকে যেটা বোঝায় আর কি, জায়া চ পতিশ্চ, ঠিক আছে, জায়া চ পতিশ্চ, এটা খুব ইম্পর্টেন্ট, এটা এই বছরের জন্য খুব ভালো করে পড়বে। তারপর অহর্নিশম অর্থাৎ অহনিচ নিশাচ, তারপর অহিনকুলম অহয়শ্চ নকুলাশ্চ, বানানগুলো কিন্তু খুব মেনটেন করবে, ভালো করে পড়বে, পরে পরে দরকার হলে না দেখে লিখবে। তারপরে বলছে বাং মনসম, বলছে বাকচ মনশ্চ, মাতা পিতরৌ বা পিতরৌ, তোমরা জানো এটা পড়েছো খুব কমন, এটা মাতা চ পিতা চ, আর একটা হচ্ছে আর দুটো হচ্ছে অগ্নিসম অগ্নিশ্চ সমশ্চ, আর একটা হচ্ছে নক্তম দেব নক্তঞ্চ নক্তঞ্চ দিবাচ, ঠিক আছে। দ্বন্দ্ব সমাস কিন্তু প্রথমে আবার বলছি, আগের পৃষ্ঠায় আমি আলোচনা করলাম বহুব্রী সমাস আর দ্বিগু সমাস, তার মধ্যে বহুব্রীটা খুব ভালো করে পড়বা আর এদিকে দ্বন্দ্বটা আরো ভালো করে পড়বে, ঠিক আছে। দ্বন্দ্ব সমাস থেকে কিন্তু এবছর একটা উদাহরণ পাবেই তুমি, তিনটে উদাহরণের মধ্যে তুমি বহুব্রী দ্বন্দ্ব থেকে পাবে দুটো উদাহরণ। এবার চলে আসি আমরা কর্মধারয় সমাসে। প্রথম উদাহরণটা খুব ইম্পর্টেন্ট, রাজর্ষি, জহ রাজা সহ ঋষি, ঠিক আছে। মানে দেখো জ আর সতে বিসর্গ হবে, ঋষিতেও বিসর্গ হবে, আকার পড়ে গেছে বলে রাজা তাই বিসর্গ হয়নি, ঠিক আছে। তারপর কিম প্রভু কুৎসিত প্রভু, চন্দ্র ধবল চন্দ্র ইব ধবল, ঠিক আছে। এই দুটোর উদাহরণ, আবার কর্মধারয় পাঠের তো অনেকগুলো ভাগ রয়েছে, এই জন্য এখানে আমি ব্র্যাকেট লিখেছি, যেটা হচ্ছে উপমান কর্মধারয় সমাসের আন্ডারে পড়ে। চাইলে তোমরা যদি পারো কর্মধারয় সমাস লিখবা, যদি মনে রাখতে পারো তাহলে উপমান কর্মধারয় সমাস লিখবা, ঠিক আছে। তারপরে দেখো এরকম আরেকটা উদাহরণ হচ্ছে ঘনশ্যাম, তাহলে ঘন ইব শ্যাম, মানে ইব যখন মাঝখানে থাকবে সেটা হবে উপমান কর্মধারয় সমাস, ঠিক আছে। এবার ইব আবার পরেও হয়, সেটা কি দেখে নাও, নরসিংহ, মানে অর্থাৎ নরহ সিংহ ইব, এটা হচ্ছে উপমিত কর্মধারয় সমাস, ঠিক আছে। এরকম একটা আছে মুখপদ্ম, মুখ পদ্ম ইব, ইবটা শেষে থাকলে মনে হবে উপমিত কর্মধারয়, ঠিক আছে। শোকানলহ, শোক এব অনলহ, ঠিক আছে, রূপক কর্মধারয় সমাস। আর দুটো উদাহরণ কি বলছে, তুষার ধবলম, তুষার ইব ধবলম, তাহলে এটাও কিন্তু হবে কি তোমাদের উপমান, যেহেতু মাঝখানে রয়েছে তাই উপমান কর্মধারয় সমাসের আন্ডারে। আর রজত শুভ্র, রজত ইব শুভ্র, ঠিক আছে। তার খেয়াল রাখবা যেগুলো মাঝখানে ইব আছে সেগুলো হচ্ছে উপমান কর্মধারয় সমাস। ইব যদি ব্যাসবাক্য মুখস্থ করার পর দেখছো ইব যদি শেষ হয় তাহলে উপমিত কর্মধারয় সমাস, এবং ইবর জায়গা যদি মাঝখানে এব হয় তাহলে হচ্ছে রূপক কর্মধারয় সমাস, ঠিক আছে। এবার চলে আসি আমরা তৎপুরুষ সমাসে। দেখো তৎপুরুষ সমাসে কিন্তু আগের বছর একটা চলে এসছে, ঠিক আছে। কি বলছে, শরণাপন্ন শরণম আপন্ন দ্বিতীয় তৎপুরুষ। তো তৎপুরুষ সমাস অনেকটা কি, তৎপুরুষ সমাস পারতে গেলে অনেকটা কারক, মানে তোমাদের যদি শব্দরূপ মনে থাকে বা কারক মনে থাকে তাহলে একটু ভালো মনে হয়। শব্দরূপ ধরো নর শব্দরূপে তোমার যদি মনে থাকে যে ধরো নর শব্দরূপে যেমন নরম, নরম কখন হয় দ্বিতীয় এক বছর, তার মানে শরণম আপন্ন, এটা একটা সন্ধি ভাঙালে যেরকম হয় সেরকম, এটা দ্বিতীয় তৎপুরুষ। তারপর বিদ্যারত্নম, বিদ্যয়া রত্নম, দেখো বিদ্যা লতা শব্দ লতয়া তৃতীয়তে হয়, তেমন বিদ্যা রত্নম তৃতীয় তৎপুরুষ। সিংহ ভয়ম, সিংহাত ভয়ম পঞ্চমী তৎপুরুষ, নরাত সিংহাত, ঠিক আছে, পঞ্চমী তৎপুরুষ। রাজপুত্র, রাঘ্য পুত্র, ঠিক আছে। তারপর ভীষ্ম জননী, ভীষ্মস্ব জননী, রামানুজ, রামস্ব অনুজহ, বটচ্ছায় বটস্ব ছাহা, সবগুলো দেখো লাস্টে দ্বন্দ্ব সহজে বলা আছে, আর এটাই রাঘ্য পুত্র, এটা ষষ্ঠীর একটা টান আছে তাই জন্য এটা ষষ্ঠী তৎপুরুষ হচ্ছে, ঠিক আছে, তৎপুরুষের আন্ডার ষষ্ঠী তৎপুরুষ। তারপর কুম্ভকার, যে উদাহরণটা দেখতে পাচ্ছি আগের বছর চলে এসছে, কুম্ভং করতি যশ উৎপদ তৎপুরুষ, ঠিক আছে। তারপরে বলছে দৈত্যারী, দৈত্যস্য অরি ষষ্ঠী তৎপুরুষ, ঠিক আছে। দেখো তৎপুরুষ সমাজ থেকে মাত্র এই কটা উদাহরণ আমি বললাম, এই কটা পড়লেই কিন্তু হয়ে যাবে। তারপর দেখো নিত্য সমাসে আছে দুটো উদাহরণ দিচ্ছি মাত্র, দেশান্তরম অন্য অন্য দেশ, এরকম থাকতে পারে নগরান্তরম অন্য নগর, গ্রামান্তরম অন্য গ্রাম, ঠিক আছে। এই তার মধ্যে গ্রামান্তরম আগের বছর চলে এসেছে বুঝতেই পারছো, তাহলে সেই জন্য নিত্য সমাস থেকে এবছর মানে একটা উদাহরণ দেওয়ার চান্স কম রয়েছে। তো দেখে নাও সমাসে মাত্র এই কটা আমি উদাহরণ দিলাম, সমাস তো তোমরা জানো প্রচুর বড় অনেক রয়েছে সমাস, তার মধ্যে বেছে বেছে মাত্র এই কটা কিন্তু আমি তোমাদের দিয়েছি, ঠিক আছে। এই কটা পড়লেই মোটামুটি হয়ে যাবে। এই যে এখানে যেমন একটা বললাম ধরো তোমাদের কুম্ভকার, তেমন যেমন হয় হতে পারে পঙ্কজম পঙ্কে যাতে যত্তত, ওটাও কিন্তু তৎপুরুষ সমাসের উদাহরণ, ঠিক আছে। এবার আমরা চলে আসি কারকের উদাহরণে। কারক নিয়ে তোমরা সবচেয়ে বেশি চিন্তিত, বা কারকে অনেকেই ঠিক বুঝতে পারো না। কারক পারতে গেলে না অ্যাকচুয়ালি কিছু নরশব্দরূপটা বা দুই একটা শব্দরূপ কণ্ঠস্থ রাখতে হয়,
আর এবং সূত্রগুলোর নাম সিরিয়াল মনে রাখতে হয়, ঠিক আছে। তো আমি এখানে গুরুত্বর দিক থেকে যেগুলো খুব ইম্পর্টেন্ট সেগুলো কিন্তু আমি দিচ্ছি। দেখো আগের বছর যেটা প্রথমেই আমি দিই সেটাই কিন্তু আগের বছর চলে এসেছে। ব্যাঘ্রাত বিভূতি বালক বা সর্পাত বিভূতি বালক, মানে যদি যখনই দেখবে বিভূতি থাকবে তখনই উত্তরে কি হবে, ভিত্তার্থানাং ভয়তু, এই সূত্র অনুসারে পঞ্চমী বিভক্তি বা ভয় হেতু পঞ্চমী বিভক্তি, ঠিক আছে। এটা আমি অত ডিটেলসে বলছি না, আমি আস্তে আস্তে করে দেখাচ্ছি, তোমরা দরকার বলে পজ করে টুক মানে মোবাইলের ভিডিওটা পজ করে নেবে এবং টুকে নেবে। উদাহরণগুলো তোমরা একটু ভালো করে দেখে নাও। যেমন এটা আছে স্বনিপ প্রাসাদাত প্রেক্ষতে, স্ব অবলিক নৃপ, সেও থাকতে পারে, আবার রাজাও থাকতে পারে। প্রাসাদ মানে রাজা প্রাসাদে রয়েছেন, বা সিংহাসনাত পশ্চিত রাজা, সিংহাসন থেকে রাজা দেখছেন। এটার উত্তরটা কি হয়, প্রাসাদাত থাকলে বা সিংহাসনাত থাকলে মনে রাখতে হবে ল্যাপলপে কর্মোন্নধিকরণে পঞ্চমী ল্যাপলপে কর্মোন্নধিকরণে এই সূত্র অনুসারে পঞ্চমী বিভক্তি। বা তুমি যদি সোজা করে লেখো তাহলে প্রাসাদাত থাকলে মনে রাখবে ল্যাপলপে কর্মে পঞ্চমী বিভক্তি, আর সিংহাসনাত থাকলে ল্যাপলপে অধিকরণে পঞ্চমী বিভক্তি, ঠিক আছে। এরকম যেই উদাহরণগুলো আছে তোমরা একটু পরপর দেখে নেবে, এটা আমি অত ডিটেলসে বলছি না। তারপর ভিক্ষুক পাদন খঞ্জ, এটাও দেখে নাও। যেন মানে ভিক্ষুকটি পায়ে খোরা বা বৃদ্ধ পৃষ্ঠে কুব্জ, মানে বৃদ্ধের পিঠে কুজ আছে, এগুলো শরীরে একটা সমস্যা হয়ে যাচ্ছে, এই জন্য এটাকে অঙ্গবিকার অর্থে তৃতীয় ব্যক্তি লিখলেও হবে। যদি সূত্র ধরে লিখতে পারে জেনাঙ্গ বিকার হয় সূত্র তৃতীয় ব্যক্তি, সেটা আরো ভালো। তো এই বছরের জন্য এটা ইম্পর্টেন্ট খুবই। কবিসু কালদাস শ্রেষ্ঠ বা কবিনাং কালদাস শ্রেষ্ঠ। কবিসু থাকলে যেন নরেশু সপ্তমী বিভক্তি, কবিনাং মানে নরানাম ষষ্ঠী বিভক্তি। মানে কবিদের মধ্যে কালিদাস শ্রেষ্ঠ। তো যখন যদি থাকে কবিসু তাহলে হবে কি লিখবা, নির্ধারণ সপ্তমী বিভক্তি। যদি থাকে কবিনাং তাহলে নির্ধারণ ষষ্ঠী বিভক্তি লিখতে হবে। বোঝা গেল ব্যাপারটা কি বলছি? এইভাবে তোমরা মনে রাখবে, হ্যাঁ। তারপরে দেখো এরকম থাকতে পারে পর্বতসী হিমালয় শ্রেষ্ঠ, তাহলে পর্বতসী মানে নরেশু, তাহলে সপ্তমী বিভক্তি অর্থাৎ নির্ধারণ সপ্তমী বিভক্তি লিখলে হবে। আবার যদি কেউ সূত্র ধরে লিখতে পারে যথেষ্ট নির্ধারণ এই সূত্র ধরে পঞ্চমী বিভক্তি এভাবে লিখলে হবে। তারপর ধনাৎ বিদ্যা গরিয়সী, অর্থাৎ ধনের থেকে বিদ্যা বড় বা টাকা পয়সা থেকে বিদ্যা বড়, বা এটা দিয়েছে জননী স্বর্গাদপি গরিয়সী, মাতা স্বর্গের থেকেও বড়। একটার থেকে আরেকটা বড় বোঝালে সেটাকে বলে অপেক্ষার্থে পঞ্চমী বিভক্তি, ঠিক আছে। তো এইভাবে তোমরা এই বাকিগুলো দেখে নেবে, হ্যাঁ। তেমন দেখো এটা আগের বছর এই যে বিনার শব্দ যোগে দ্বিতীয় বিভক্তি যেটা আছে সেটাও কিন্তু চলে এসেছে পরপর দুটো, এই দুটো তাহলে পড়ার দরকার নেই। কিন্তু এবছর দ্বিতীয় বিভক্তির এটা খুব ইম্পর্টেন্ট, অশ্ব দ্রুতং ধাবতি, মানে ঘোড়াটা খুব দ্রুত দৌড়ায়। তাহলে দ্রুতং দেখে তোমাকে আগে বুঝতে হবে যেটা দ্রুতং শব্দরূপটা নর শব্দরূপ কোন শব্দের সঙ্গে মিল আছে। দ্রুতম মানে নরম, নরম মানে দ্বিতীয় বিভক্তি, তাহলে দ্বিতীয় বিভক্তির আন্ডারে কোন একটা সূত্র পড়েছে এটা, তার সামনে এটা ক্রিয়া বিশেষণে দ্বিতীয় বিভক্তি হবে, ঠিক আছে। এরকম উদাহরণ, মানে ঘোড়াটি দ্রুত দৌড়ায়, দৌড়ায় হচ্ছে ক্রিয়া, কিন্তু ক্রিয়ার বিশেষণে সে কেমন দৌড়ায়, দ্রুত, ঠিক আছে। এরকম ভাবে দেখো কুর্ম মন্ত্রণ করতে, মানে কচ্ছপটা ধীরে ধীরে যায়, কেমন ভাবে যায়, ধীরে ধীরে। বালকও দ্রুতং করতে, বালকটি মানে দ্রুত যায়, এরকম টাইপের। তারপরটা দেখো যে বালিকায় হরিণ দৃশ্যতে, মানে বালিকাটির দ্বারা হরিণ দেখা হয়, এটাকে বলে উক্ত কর্মে মানে প্রথম বিভক্তি, ঠিক আছে। যেহেতু হরিণতে দাগ আছে, মানে প্রথমে, আর যে কি করে তুমি বুঝবে এটা প্রথম ব্যক্তির আন্ডারে, যেটা তোলা দাগ থাকবে সেটা বিসর্গ থাকে, ঠিক আছে। তার মানে বুঝতে হবে এটা প্রথম ব্যক্তির আন্ডারে কোন একটা সূত্র, উক্ত কর্মের প্রথম ব্যক্তি। তারপর দেখো মজ্জং রসগোলকং রচিত, এই বছরের জন্য কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট একটা সূত্র। বা গণেশায় বা মোদক শিশবে মোদক রচতে, বা গণেশা মোদক রচতে বা শিশবে মোদক রচতে, রচত থাকলেই একদম পরীক্ষায় চোখ বুঝে লিখে দেবে। রুচ্চার্থনং প্রিয়মানং এই সূত্র অনুসারে চতুর্থ বিভক্তি। যদি সেটা মনে রাখতে না পারো তাহলে আরেকটা উপায় আছে, রুচি অর্থে চতুর্থ বিভক্তি, এটা লিখলেই কিন্তু হবে, ঠিক আছে। তারপর দেখো পুণ্যেন দৃষ্ট হরি, পুণ্যের জন্য আমরা ভগবানকে দেখি বা হরিকে ডাকি। হর্ষেন নৃত্যতি বালিকা, ঠিক আছে, মানে আনন্দের কারণে বালিকাটি নাচছে। আর দুঃখেরও রোদিতি মাতা, আগে দেখো কোনটা তোরা দেখাচ্ছে, হর্ষেন তার মানে নরেন, দুঃখেন তার মানে নরেন, তার মানে নর শব্দের তৃতীয়ার বিভক্তি, মানে এটা তার মানে তৃতীয় বিভক্তির আন্ডারে কোন একটা সূত্র। কি হয় এবার কি করে তুমি উত্তরটা বের করবে, হর্ষের নৃত্যতি বলো না, আনন্দের কারণে মেয়েটি নাচছে, এটা দুঃখের কারণে মানে দুঃখের রোদিতি মাতা, দুঃখের কারণে মা কান্না করছে, তাই কারণ বোঝাচ্ছে, কারণ বোঝালে কি হয়, হেতু, হেতু অর্থে তৃতীয় বিভক্তি, ঠিক আছে। ঠিক এরকম সেম একটা সূত্র আছে যে এখানে রয়েছে দুঃখেনও হয়ে যেতে পারে ওটা দুঃখাত রোদিতি মাতা, আর হর্ষেরও রয়েছে হর্ষাত নৃত্যতি বালা, তাহলে তো তার মানে হর্ষাত মানে নরাত বা দুঃখাত মানে নরাত, তাহলে ওটা নর শব্দের পঞ্চমী বিভক্তি, তাহলে একই, এখানে এটা যেহেতু ছিল হেতু অর্থে তৃতীয়, তাহলে ওটা হয়ে যাবে হেতু অর্থে পঞ্চমী, ঠিক আছে। তারপর বিদ্যাং সর্বসং পূজিত, দেখো এটা খুব ইম্পর্টেন্ট, তস্য বর্তমানে কর্তায় ষষ্ঠী বিভক্তি, এটা খুব কিন্তু ভাইটাল। তারপর সূর্যে উদিতে পদ্মং প্রকাশ, দেখো এটা কিন্তু আগের বছর এসেছে, সূর্য উঠলে পদ্ম পড়ে, মানে একটা ক্রিয়ার দ্বারা আরেকটা ক্রিয়া বোঝালে এই সূত্রটা হয়, এটা হচ্ছে ভাবে সপ্তমী বিভক্তি, ঠিক আছে। বা সূত্র ধরে লিখতে পারলে আরো ভালো। এইভাবে এই কয়েকটা কারকের উদাহরণ তোমরা করলেই কিন্তু হয়ে যাবে। তারপর দেখো অগ্নয় সোহা, সোহা শব্দ চতুর্থ বিভক্তি। ক্রোশং কুটিলা নদী, মানে এক ক্রোশ ধরে নদীটা বয়ে যাচ্ছে, বা মাসং পুস্তকং পড়ে, মানে যদি পদবাচক শব্দ হয় বা কালবাচক, মাসং পুস্তকং পড়াতে মানে এক মাস ধরে বই পড়ছে। পদবাচক শব্দ মানে ক্রোশ, আর কালবাচক শব্দ মানে মাস, এরকম শব্দ থাকলে সেটাকে বলে ব্যাপ্তি অর্থে দ্বিতীয় বিভক্তি, ঠিক আছে। তারপর রুদতি পুত্রস্য বা পুত্রে পিতা গৃহং ত্যাজিত, মানে রুদতি পুত্রস্য পিতা গৃহং ত্যাজিত থাকতে পারে, বা রুদতি পুত্রে পিতা গৃহং ত্যাজিত থাকতে পারে। তাহলে মানে পুত্রের কান্না থেকে পিতা চলে গেল। এবার যদি থাকে পুত্রস্য, তার মানে ভাবো নরস্য, মানে নরস্য মানে ষষ্ঠী বিভক্তি, তাহলে এই যে পুত্রের কান্না দেখে যে পিতা চলে গেল, তাহলে পুত্রের প্রতি পিতা
অনাদর করলো, তাই তো? এটাকে এই জন্য বলে যদি পুত্রস থাকে তাহলে অনাদরে ষষ্ঠী বিভক্তি, যদি পুত্রে থাকে বা এখানে শিশুও থাকে তাহলে হবে অনাদরে সপ্তমী বিভক্তি। ঠিক আছে, লাস্ট দেখো আর কয়েকটা রয়েছে কারক উদাহরণ। সেটা হচ্ছে মশকায় ধূম, মানে মশা তাড়ানোর জন্য ধোয়া, রন্ধনায় স্থানে মানে রান্নার জন্য কাঠ, আর আতপায় ছত্র মানে রোদ নিবারণের জন্য ছাতা আনো। ঠিক আছে, এটা বলছে আর কি মানেটা। তা তুমি আগে দেখে নাও এটা কোন বিভক্তির আন্ডার। তুমি কি করেছিলে, মৎস্যকায়ের তলায় দাগ আছে, মানে তার মানে ভাবো নরশব্দের কোনটার সাথে মিলেছে, নরায়, রন্ধনায়, নরায়, এরকম মিল আছে। তার মানে বুঝে নাও যে নরায় কখন হয়, চতুর্থ বিভক্তিতে নরশব্দ রূপের। তাহলে চতুর্থ বিভক্তির আন্ডারে অনেক সূত্র আছে, তার মধ্যে একটা সূত্রের নাম হচ্ছে তাদ অর্থে চতুর্থ বিভক্তি। ঠিক আছে, তারপর দেখো এটা তো সবচেয়ে সোজা, তোমরা জানো দশরথ ইতি নৃপবাসীরা, মানে দশরথ ইতি মানে দশরথ এই নামে একজন রাজা ছিলেন। আর কর্ণ দাতেতি বিস্তৃত, দেখো এখানেও কিন্তু ইতি শব্দটা আছে, কিন্তু লুকে দাতা প্লাস ইতি। ঠিক আছে, তাহলে ইতি থাকলে এই ধরনের ইতি অব্যয়কে প্রথমে ব্যক্তি। ঠিক আছে, তারপর দেখো বাতায় কপিলা বিদ্যুৎ, মানে ঝোড়ো হাওয়া বিদ্যুতের সূচনা করে, এটা হচ্ছে উৎপাদন জ্ঞাপিত এই সূত্র অনুসারে চতুর্থ বিভক্তি। ঠিক আছে, তারপর যে বিদ্যাং সর্বসঙ্গে, এটা তো আগেও বললাম। তারপর ফলেব্য বা পুষ্পব্য উদ্যান জাতি বা বিপ্লব, মানে ফলের জন্য বা ফুলের জন্য ব্রাহ্মণ উদ্যানে যাচ্ছে। এই সূত্রটার নাম একটু কষ্ট করে মুখস্থ রাখতে হবে। ক্রিয়ার্থ উপপদস্য, সন্ধি করা আছে ক্রিয়ার্থ উপপদস্য, বা সন্ধি ভাঙিয়ে পড়লে ক্রিয়ার্থ উপপদস্য চ কর্মণি স্থানীয়, এই সূত্র হচ্ছে চতুর্থ বিভক্তি। আর একটা লাস্টেরটা সবচেয়ে সোজা, তোমরা জানো যে দেখো নম শব্দের ইউজ রয়েছে সবগুলোতে, একটা নম, একটা নম, এখানে একটা নম রয়েছে, এখানে একটা নম রয়েছে, দেব্যই নম বা গণেশায় নম বা সরস্বতী নম বা শিবায় নম, এরকম থাকতে পারে। ঠিক আছে, কৃষ্ণায় নম, নৃসিংহায় নমস্কার, এরকম থাকলেই নম থাকলে চোখ বুঝে একদম নম শব্দ যোগে চতুর্থ বিভক্তি। এই হচ্ছে কারকের মাত্র এই কটা উদাহরণ। কারক তো অনেক বড় তোমরা জানো, তার মধ্যে থেকে বেছে বেছে আমি এই কটা উদাহরণ দিয়েছি। এই কয়েকটা উদাহরণ করলে কিন্তু তোমরা মোটামুটি কারক আর সমাস হয়ে যাবে। তো তোমাদের প্রথম পর্বের ভিডিওতে আমি বলে দিলাম, দ্বিতীয় পর্বের ভিডিও, এই দুটো পর্বের ভিডিও যদি ভালো করে দেখো, সে কিন্তু ব্যাকরণের যত নাম মানে 15 নম্বর থাকে, সেই 15 নম্বর কিন্তু একদম 100% কমন পাবে। এইটুকু ভরসা রেখে এইগুলো তোমরা পড়তে পারো।